আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি পরশুরামের লেখা গল্প বিরিঞ্চি বাবা। বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন রাজশেখর বসু। হাস্যরসের গল্প রচনার ক্ষেত্রে তার জুড়ি মেলা ভার। পরশুরাম ছদ্মনামে তার লেখা ছোট গল্পগুলি বাংলা সাহিত্যের ভাণ্ডারকে করে তুলেছে সমৃদ্ধ। আজ তাই আপনাদের জন্য আমাদের নিবেদন বিরিঞ্চি বাবা। 14 নম্বর হাবশিবাগান লেনের মেসটি ছোট, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। কারণ ম্যানেজার নিবারণ মাস্টার খুব আমোদে লোক হলেও সব দিকে তার কড়া নজর আছে। মেসের অধিবাসী 5-6 জন মাত্র, এবং সকলেরই অবস্থা ভালো। বসবার জন্য একটা আলাদা ঘর, তাতে ঢালা ফরাশ এবং অনেক রকম বাদ্যযন্ত্র, দাবা, তাস, পাশা ও অন্যান্য খেলার সরঞ্জাম। কতগুলি মাসিক পত্রিকা প্রভৃতি চিত্ত বিনোদনের উপকরণ সাজানো আছে। কাল থেকে পুজোর বন্ধ, সেজন্য মেসের অনেকে দেশে চলে গেছে। বাকি আছে কেবল নিবারণ ও পরমার্থ। এরা কোথাও যাবে না, কারণ দুজনেরই শ্বশুর বাড়ির সকলে কলকাতায় আসছে। নিবারণ কলেজে পড়ায়, পরমার্থ ইন্স্যুরেন্সের দালালি, হঠযোগ এবং থিওসফির চর্চা করে। আজ সন্ধেবেলা মেসের বৈঠকখানায় এরা দুজন এবং পাশের বাড়ির নিতাইবাবু আড্ডা দিচ্ছেন। নিতাইবাবু রোজই এখানে আসেন। তার একটু বয়স হয়েছে, সেজন্য মেসের ছোকরার দল তাকে একটু সমীহ করে, অর্থাৎ পেছন ফিরে সিগারেট খায়। নিতাইবাবু বলছিলেন, চিত্তে সুখ নেই দাদা। আরে ঝি বেটি পালিয়েছে, আর খুকিটার জ্বর। গিন্নি খিটখিট 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 করছে। আপিসে গিয়েও যে দুদণ্ড ঘুমোবো তার জো নেই। নতুন ছোট সাহেব সে বেটা যেন চরকির মতো ঘুরছে। তা কেন? আপনাদের অফিসে তো বেশ ব্যবস্থা ভালোই। আরে সেদিন আর নেই রে ভাই। হ্যাঁ, ছিল বটে, ম্যাকেঞ্জি সাহেবের আমলে। এই বড়দা খুঁড়োকে জানো তো? বড়দা খুড়ো? আরে শ্যামনগরের বড়দা মুখুজ্জে। খুঁড়ো 2টোর সময় আফিম খেতেন, আর 2:30 থেকে 4:30 পর্যন্ত ঘুমোতেন। আমরা সবাই পালা করে টিফিন ঘরে গড়িয়ে নিতুম, কিন্তু খুঁড়ো চেয়ার ছাড়তেন না। একদিন হয়েছে কি, কে? আরে লেজার ঠিক দিতে দিতে যেমনি পাতার নিচে পৌঁছেছেন, অমনি ঘুম এলো। এই রে, নড়ন চড়ন নেই, নাক ডাকা নেই, ঘাড় একটু ঝুঁকলো না। লেজার টোটালের জায়গায় হাতের কলমটি ঠিক ধরা আছে। অসাধারণ ক্ষমতা। দূর থেকে দেখলে কে বলবে খুঁড়ো ঘুমোচ্ছে। এমন সময় ম্যাকেঞ্জি সাহেব ঘরে এলো। সকলে শশব্যস্ত। সাহেব খুঁড়োর কাছে গিয়ে অনেকক্ষণ নিরীক্ষণ করে খুঁড়োর কাঁধে একটি চিমটি কাটলেন। তারপর? খুঁড়ো একটু মিটমিটিয়ে চেয়ে বিড়বিড় করে আরম্ভ করলে, 37-এ 7 নাবে 3-31, 37-এ 7 নাবে 3-31। কাপ অফ টি বাবু। এখন সেই রামও নেই, আর সেই অযোধ্যাও নেই। সংসারে ঘেন্না ধরে গেছে। এখন যদি একটা ভালো সাধু সন্ন্যাসী পাই, তো কি করবেন? তবে সব ছেড়ে দিয়ে বেরিয়ে পড়ি। তা বেশ। এই আর জগন্নাথ ঘাটে একটি সাধুকে দেখে এলো। বাবা, আশ্চর্য ব্যাপার। লোকে তাকে বলে মিট চাই বাবা। হ্যাঁ, তিনি কেবল লঙ্কা খেয়ে থাকে। লঙ্কা? হ্যাঁ, তা নয় তো কি। ভাত নয়, রুটি নয়, ছাতু নয়, শুধু লঙ্কা। লক্ষ 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 লোক ওষুধ নিতে আসছে। একটি করে লঙ্কা মন্ত্রপুত করে দিচ্ছেন, আর তাই খেয়ে সব ভালো হয়ে যাচ্ছে। শুনেছি তার আবার গুরু, তার আবার যিনি গুরু আছেন
তার সাধনা আরো উঁচু ধরে। তিনি কি খান বলুন তো? কি খান? স্রেফ করাতের গুঁড়ো। বাবা, তা ওহে মাস্টার, হ্যাঁ হ্যাঁ বলুন। তুমি তো ফিলোসফিতে MA পাস করেছো। তা বাবু, লঙ্কা আর করাতের গুঁড়ো এসবের আধ্যাত্মিক তাৎপর্যটা কি বলতো? এই তোমার পাখওয়াজ বন্ধ করো বাবু, কান ঝালা ফালা হলো। নিবারণ প্রথমে একটা মাসিক পত্রিকা নিয়ে নাড়াচাড়া করছিল। তাতে যে 5টি গল্প আছে তার প্রত্যেকের নায়িকা এক একটি সতী সাধ্বী বারাঙ্গনা। অবশেষে নিবারণ পত্রিকাটি ফেলে দিয়ে একটা পাখোয়াজ কোলে নিয়ে মাঝে মাঝে বেতালা চাঁটি মারছিল। নিতাইবাবুর কথায় বাজনাটি থামায়। ওসব হচ্ছে ভিন্ন ভিন্ন সাধনার মার্গ। যেমন জ্ঞান মার্গ, কর্ম মার্গ, ভক্তি মার্গ, তেমনি হলো মির্চাই মার্গ, করাত মার্গ, লবণ মার্গ, একাদশী মার্গ, টিকি মার্গ, দাড়ি মার্গ, স্ফটিক মার্গ, কাগ মার্গ। হ্যাঁ, কাগমার্গ, সে আবার কি রকম? কাগ মার্গ জানেন না? এই তো গেল বছর হরিহর ছত্রের মেলায় গিয়েছিলাম। এক জায়গায় দেখি একটা প্রকাণ্ড বাঁশের খাঁচায় 102 কাক ঝামেলা করছে। পাশে একটা লোক হাঁকছে, দো দো আনে কৌয়ে, দো দো আনে। ভাবলুম বুঝি পেশোয়ারি কি মুলতানি কাক হবে, নিশ্চয়ই পড়তে জানে। একটা ধাড়ি গোছ কাগের কাছে গিয়ে শীষ দিলুম, পড়ো পড়ো ময়না পড়ো, চিত্রকোট কি ঘাট पर सीताराम राधा किशन बोलो राधा किशन। বেটা বেটা ঠোকরাতে এলো। হ্যাঁ, কাগোলা বললে, বাবু কৌয়া নাহি পড়তা। তবে কি করে বাবু, কাগের মাংস তো শুনতে পাই তেতো, লোকে বুঝি শুক্তো বানাবার জন্য কেনে। বললে তাও নয়, এই কাক খাঁচায় কয়েদ রয়েছে, 2 আনা খরচ করে যতগুলো ইচ্ছে কিনে নিয়ে জীবকে বন্ধন দশা হতে মুক্তি দাও, তোমারও হবে মুক্তি। ভাবলুম মুখ্যের মার্গ কি বিচিত্র। অন্য লোকে মুক্তি পাবে তাই এই গরিব কাগোলা বেচারা নিজের পরকাল নষ্ট করছে। আহারে, একেই বলে কনজারভেশন অফ ভার্চু। একজন পাপ না করলে আর একজনের পুণ্য হবার জো নেই। এই সময় একটি হ্যাটকোটধারী 22-23 বছরের ছেলে ঘরে এসে পাখার রেগুলেটর শেষ পর্যন্ত ঠেলে দিয়ে হ্যাটটি আছড়ে ফেলে ফরাসের উপর থপ করে বসে পড়ল। এর নাম সত্যব্রত। সম্প্রতি লেখাপড়া ছেড়ে কাজকর্মের চেষ্টা করছে। সত্যব্রত হাঁপাতে হাঁপাতে বলে, কি মুশকিলেই পড়া গেছে। সত্য প্রায়ই মুশকিলে পড়ে থাকে, সেজন্য তার কথায় কেউ উৎকণ্ঠা প্রকাশ করল না। অগত্যা সে আপন মনে বলতে লাগলো, সমস্ত দিন অফিসের হাড় ভাঙা খাটুনি, বিকেলে যে একটু ফুর্তি করবো তার জো নেই। ভাবলুম আজ ব্যাটিনিতে সীতা দেখে আসি, অমনি পিসিমা বলে বসলেন, সতে তুই বকে যাচ্ছিস কিন্তু, চল আমার সঙ্গে, স্যান্ডেল মশাইয়ের বক্তৃতা শুনবে। কি আর করি, যেতেই হলো। কিন্তু সব মিথ্যে। স্যান্ডেল মশাই বলছেন ধর্মজীবের মধুরতা, আর আমি ভাবছি আরশোলা। আরশোলা? হ্যাঁ, 3 টন আরশোলা। ফরওয়ার্ড কন্ট্রাক্ট আছে। হ্যাঁ, হ্যাঁ, নভেম্বর ডিসেম্বরের শিপমেন্ট 40 পাউন্ড 15 শিলিং টন, সিআইএফ হংকং। বলিস কি? হ্যাঁ, চায়না লড়াই বাঁধবে কিনা তাই আগে থাকতে রসদ সংগ্রহ করছে। বড় সাহেবের হুকুম, 1 মাসের মধ্যে সমস্ত মাল পিপে বন্দি হওয়া চাই। কোত্থেকে পাই বলুন তো? ওহ, কি বিপদ। হ্যাঁ রে সতে, হ্যাঁ, তুই না ব্রহ্মজ্ঞানী, তোদের না মিথ্যে কথা বলতে নেই। কেন বলতে নেই? আরে পিসিমার কাছে না বললেই হলো। এই এই সতে, কি তোর সন্ধানে ভালো বাবাজি কি স্বামীজি আছে? কটা চাই? এই যা যা, ইয়ার কি মারিস নি? তোরা মন্ত্রতন্ত্রই মানিস না,
তো আবার বাবাজি। কেন মানবো না, কেন মানবো না? পিসিমার দাঁত কনকন করছিল, খেতে পারেন না, ঘুমোতে পারেন না, কথা কইতে পারেন না, কেবল পিসেমশাইকে ধমক দেন। বাড়ি শুদ্ধ লোক ভয় অস্থির। পিপারমেন্ট, অ্যাসপিরিন, মাদুলি, জল পড়া, দাঁতের পোকা বার করি, কিছুতেই কিছু হয় না। তখন পিসে মশাই ऐसा জোর প্রার্থনা আরম্ভ করলেন যে 3 দিনের দিন ও দাঁত পড়ে গেল। এই দেখো শর্ত, তুমি যা বোঝো না তা নিয়ে ফাজলামি করো না। প্রার্থনাও যা, মন্ত্র সাধনাও তা। মন্ত্র সাধনায় প্রচন্ড এনার্জি উৎপন্ন হয়, তা মানো? আলবাত মানি। তার সাক্ষী রাজশাহীর তরিতানন্দ ঠাকুর। কলেজের ছেলেরা যাকে বলে রেডিও বাবা। রেডিও বাবা? হ্যাঁ, বাবার 2 টিকি, একটি পজিটিভ আর একটি নেগেটিভ। আকাশ থেকে ইলেকট্রিসিটি শুষে নেন, স্পার্ক ঝরেন এক একটি 18 ইঞ্চি লম্বা। কাছে এগোয় কার সাধ্য? সবাই না ওই সিল্কের চাদর মুড়ি দিয়ে দেখা করতে যায়। না, মির্চাই বেদান্ত ইলেকট্রিসিটি এর একটাও নিতাইদের ধাতে সইবে না। এই সত্য, যদি কোনো নিরীহ বাবাজি সন্ধানে থাকে তো বল, কিন্তু শোন, কেরামতি চাই, কেরামতি। শুধু ভক্তি তত্ত্বে চলবে না। কি বলেন নিতাইদা? তবে দমদমায় গুরুপদবাবুর বাগানে চলুন, বিরিঞ্চি বাবার কাছে। আলিপুরের উকিল গুরুপদবাবু? হ্যাঁ। আমাদের প্রফেসর ননির শ্বশুর? হুম। তিনি আবার বাবাজি জোটালেন কোত্থেকে? হ্যাঁ, এই সত্য, তুই কিছু জানিস? ওই ননিদার কাছে শুনেছিলাম, বুঝলে, গুরুপদবাবু সম্প্রতি একটা গুরুর পাল্লায় পড়েছেন। স্ত্রী মারা গিয়ে অবধি ভদ্রলোক একেবারে বদলে গেছেন। আগে তো কিছুই মানতেন না। আর ওই গুরুপদবাবুর আরেকটা আইবুড়ো মেয়ে আছে না? হ্যাঁ, ওই বুঝকি, ননিদার শালি। তারপর পরমার্থ? বাবাজিটি কেমন? আশ্চর্য মশাই, কেউ বলে তার বয়স 500 বছর। 500 বছর? হ্যাঁ, আবার কেউ বলে 5000। অথচ দেখতে দেখতে এই নিতাইদার বয়সী বোধ হয়। হ্যাঁ, তাকে জিজ্ঞেস করলে একটু হেসে বলেন, বয়স বলে কোনো বস্তুই নেই, সমস্ত কাল একই কাল, সমস্ত স্থান একই স্থান। যিনি সিদ্ধ তিনি ত্রিকাল ত্রিলোক একই সঙ্গে ভোগ করেন। হ্যাঁ, এই ধরো ধরো এখন সেপ্টেম্বর 1925, তুমি হাফসি বাগানে আছো। বিরিঞ্চি বাবা ইচ্ছে করলে এক্ষুনি তোমাকে আকবরের টাইমে আগ্রাতে অথবা 4th সেঞ্চুরি BC-তে পাটলিপুত্র নগরে এনে ফেলতে পারে। বাবা! হ্যাঁ, সমস্তই আপেক্ষিক কিনা? যা বুঝলুম, আইনস্টাইনের পসার একেবারে মাটি। আরে, এই আইনস্টাইন শিখলে করতে কে? ঠিক আছে। হ্যাঁ, শুনেছি বিরিঞ্চি বাবা যখন চেকোস্লোভাকিয়ায় তপস্যা করতেন তখন আইনস্টাইন তার কাছে যাতায়াত করত। তবে তার বিরুদ্ধে রিলেটিভিটির বেশি তো এগোয়নি। নিতাইবাবু উদ্গ্রীব হয়ে সমস্তটাই শুনছিলেন। আচ্ছা, আইনস্টাইনের থিওরিটা কি বলতো? কি জানেন? স্থান, কাল আর পাত্র এরা পরস্পরের উপর নির্ভর করে, তাই তো? যদি স্থান কিংবা কাল বদলায় তবে কিন্তু পাত্র বদলায়। ও হলো না, আমি সহজ করে বলছি, শুনুন। ধরুন আপনি একজন ভারিক্কে লোক, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনে গেছেন। তখন আপনার ওজন 2 মণ 30 সের, তাই তো? সেখান থেকে গেলেন গেরাতলা কংগ্রেস কমিটিতে, সেখানে ওজন হলো মাত্র 5-6টা। ফুঁয়ে উড়ে গেলেন। ঠিক, জনার্দন ঠাকুর পটল ডাঙায় কেনে 2.5 সের আলু, আর মেসে এলেই হয়ে যায় 9 পো। আচ্ছা, পরমার্থ, হ্যাঁ, বলছি, বিরিঞ্চি বাবা নিজে তো ত্রিকাল সিদ্ধ পুরুষ, তা ভক্তদের কোনো সুবিধে করে দেন কি? তেমন ভক্ত হলে করেন বই কি। তাই নাকি? হ্যাঁ, এই সেদিন মেকিরাম আগরওয়ালার বরাত ফিরিয়ে দিলেন। 3 দিনের জন্য তাকে 1914-এ নিয়ে গেলেন। হ্যাঁ, ঠিক লড়াইয়ের আগে মেকিরাম 5000 টন লোহার কড়ি কিনে ফেললে 6 টাকা হন্দর। তারপরে তাকে 1 মাস 1919-এ রাখলেন। মেকিরাম বেচে দিলে 21 টাকা দরে। তখন আবার তাকে হাল আমলে ফিরিয়ে দিলেন।
মেকিরাম এখন 15 লাখ টাকার মালিক। দূর, তাই এবার হয় নাকি? না বিশ্বাস হয় অঙ্ক কষে দেখো। নিতাইবাবু পরমার্থে 2 হাত ধরে গদগদ হলেন। পরমার্থ ভাইরে, আমায় এক্ষুনি একবার নিয়ে চল বিরেঞ্চি বাবার কাছে। বাবার হাতে পায়ে ধরে হত্যা দেব, খরচ যা লাগে সব দেব, ঘটি বাটি বিক্রি করব, গিন্নির হাতে পায়ে ধরে সেই 10 ভরির গোট ছড়াটা বন্ধক দেব। বাবার দয়ায় যদি হপ্তাখানেক 1914-এ ঘুরে আসতে পারি না, তবে তোমায় ভুলবো না পরমার্থ। হ্যাঁ শোনো না, 10% তোমার, বুঝলে? হায় ভগবান, হায় রে লোহা, ওরে বাবা। আমি বলছি কি, গুরুপদ বাবু কিছু গুছিয়ে নিতে পারলেন? তারও কালের কোনো চিন্তাই নেই। শুনেছি বিষয় সম্পত্তি সমস্তই গুরুকেই দেবেন। বাবা, এত দূর গড়িয়েছে। হ্যাঁ। আরে সত্য, বলো। তোর ননিদা, তোর বৌদি, এরা কিছু বলছেন না? ননিদাকে তো জানোই, নেলা খাপা লোক, নিজের এক্সপেরিমেন্ট নিয়েই আছেন। আর বৌদি নিতান্তই ভালো মানুষ, ওদের দ্বারা কিচ্ছু হবে না। কিছু করতে হয় তো তুমি আর আমি, কিন্তু দেরি নয়। ঠিক আছে, তবে এক্ষুনি ননির কাছে চল, ব্যাপারটা ভালো করে জেনে নিয়ে তারপর দমদমায় যাওয়া যাবে। নিতাইবাবু কাগজ পেন্সিল নিয়ে লোহার হিসেব কষছিলেন। দমদমা যাওয়ার কথা শুনেই বললেন, হ্যাঁ, তোমরাও বাবার কাছে যাবে নাকি? আর সেটা কি ভালো হবে? এত লোক গিয়ে আবদার করলে বাবা ভড়কে যেতে পারেন তো। এই সত্যটা, এই ব্যাটা তো একেবারে বেম্য, তাই বিশ্ব বখাট। ওর গিয়ে কোনো লাভ নেই। কেন বাপু, তোদের অমন খাসা ব্রহ্ম সমাজ রয়েছে, সেখানে গিয়ে হতে দে না। আমাদের ঠাকুর দেবতার ওপর নজর দিস কেন তোরা? আমি বলি কি, আগে আমি আর পরমার্থ যাই, তারপর না হয় একদিন নিবারণ তুমি যেও। আরে আরে না না না, ঠিক আছে ঠিক আছে, আপনার কোনো ভয় নেই। আমরা মোটেই আবদার করব না, শুধু একটু শাস্ত্রালাপ করব। সুবিধে হয়তো কাল বিকেলে একসঙ্গে যাওয়া যাক। হ্যাঁ। প্রফেসর ননি কোনো কালেই প্রফেসরই করেনি, কিন্তু অনেকগুলো পাশ করেছে। সে বাড়িতে নানা প্রকার বৈজ্ঞানিক গবেষণা করে থাকে, সেজন্য বন্ধুরা তাকে প্রফেসর আখ্যা দিয়েছে। রোজগারের চিন্তা নেই, কারণ পৈতৃক সম্পত্তি কিছু আছে। ননি গুরুপদবাবুর জামাই, সত্যব্রতের দূর সম্পর্কীয় ভাই এবং নিবারণের ক্লাস ফ্রেন্ড। নিবারণ ও সত্যব্রত যখন ননির বাড়িতে পৌঁছল তখন রাত্রি 8টা। বাইরের ঘরে কেউ নেই। চাকর বলল বাবু এবং বহুমা ভিতরের উঠোনে আছেন। নিবারণ ও সত্য ভেতরে গিয়ে দেখল উঠোনের এক পাশে একটা উনুনের উপর প্রকাণ্ড ডেকচিতে সবুজ রঙের কোনো পদার্থ সিদ্ধ হচ্ছে। ননি স্ত্রী নিরুপমা তা কাঠি দিয়ে ঘাঁটছে। পাশের বারান্দায় একটা হারমোনিয়াম আছে, তা থেকে একটা রবারের নল এসে ডেকচির ভেতরে প্রবেশ করেছে। প্রফেসর ননি মালকোচা মেরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এ কি বৌদি, এত শাকের ঘন্ট কার জন্য রাঁধছেন? আরে ঠাকুরপো, শাক নয়, ঘাস সেদ্ধ হচ্ছে। ওর কত রকম খেয়াল হয় জানেন তো। বলেন কি, সেদ্ধ হচ্ছে? হ্যাঁ। কেন, ননির বুঝি কাঁচা ঘাস আর হজম হয় না? নিবারণ, ইয়ার কি নয়, পৃথিবীতে আর অন্য ভাব থাকবে না। আসলে সকলেই তো আর প্রফেসর ননি বা রোমন্থক জীব নয় যে ঘাস খেয়ে বাঁচবে। আরে ও কি আর ঘাস থাকবে? প্রোটিন সিনথেসিস হচ্ছে, ঘাস হাইড্রোলাইজ হয়ে কার্বোহাইড্রেট হবে, তাতে দুটো অ্যামিনো গ্রুপ জুড়ে দিলেই ব্যাস হেক্সা হাইড্রক্সি ডাই অ্যামিনো। থাক 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 থাক, বলছি যে হারমোনিয়ামটা কি জন্য? বুঝলে না? না। অক্সিডাইজ করবার জন্যে। নিরু, হারমোনিয়ামটা বাজাও তো। নিরুপমা হারমোনিয়ামের প্যাডেল চালালো, সুর বেরোলো না। রবারের নল দিয়ে শুধু হাওয়া এসে ডেকচির ভিতর বকবক করতে লাগলো। হ্যাঁ, শুধুই ভুড়ভুড়ি? আমি তো ভাবলুম
বুঝি সঙ্গীত রস রবারের নলবে ঘাসের সঙ্গে মিশে সবুজ অমৃতের চাঙড় সৃষ্টি করবে? যাক বৌদি, হ্যাঁ, বাবার খবর কি বলুন তো? শোনেননি কিছু? না। মা যাওয়ার পর থেকে কেমন একরকম হয়ে গেছেন। গণেশ মামা কোথা থেকে এক গুরু জুটিয়ে দিলেন, তাকেই নিয়ে একেবারে তন্ময়। বলেন কি? হ্যাঁ, বাহ্য জ্ঞান নেই বললেই হয়, কেবল গুরু গুরু গুরু। অনেক কান্নাকাটি করেছি গো, কোনো লাভ হয়নি। শুনছি টাকা কড়ি সবই গুরুকে দেবেন। মুচকিটার জন্যই আমার ভাবনা তার কাছে গিয়ে থাকতাম, কিন্তু শাশুড়ির অসুখ, ও বাড়ি ছেড়ে যেতে পারছি না। তাই তো। আচ্ছা নন্দিদা, তুমি তো বুঝিয়ে সুঝিয়ে বলতে পারো। তা কখনো পারি? শ্বশুর মশাই ভাববেন বেটা সম্পত্তির লোভে আমার ধর্মকর্মের ব্যাঘাত করতে এসেছে। তবে হুকুম দাও, প্রহার এনো ধনঞ্জয় করে না 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 না, জুলুম যদি করো তবে সেটা বাবার ওপরেই পড়বে। বাবাকে কষ্ট না দিয়ে যদি কিছু করতে পারো তো দেখো। বড় শক্ত কথা। আচ্ছা বৌদি, এই বিরিঞ্চি বাবার ব্যাপার কি বলুন তো? ব্যাপার প্রায় মাসখানেক থেকে চলছে। দমদমার বাগানে আছেন, সঙ্গে আছে তার চেলা ছোট মহারাজ কেবলানন্দ। গণেশ মামা খিদমত করছেন, বাবা দিন রাত সেখানেই পড়ে আছেন। রোজ 200-300 ভক্ত গিয়ে ধর্ণা দিচ্ছে। বিরিঞ্চি বাবার অদ্ভুত কথাবার্তা শোনবার জন্য সকলে হাঁ করে আছে। প্রতি রবিবার রাত্রে হোম হচ্ছে, তা থেকে একদিন এক একটি দেবতার আবির্ভাব হচ্ছে। কোনোদিন রামচন্দ্র, কোনোদিন ব্রহ্মা, কোনোদিন যিশু, কোনোদিন শ্রী চৈতন্য। যাকে তাকে আবার হোম ঘরে ঢুকতে দেওয়া কিন্তু হয় না। যারা খুব বেশি ভক্ত তারাই যেতে পারে। ব্রহ্মা বেরোনোর দিন আমি অবশ্য ছিলাম। তো কিরকম দেখলেন? আমি কি চাই ভালো করে দেখেছি। অন্ধকার ঘরে হোমকুণ্ডের পিছনে আবছায়ার মতো প্রকাণ্ড মূর্তি, 4টে মুন্ডু, লম্বা লম্বা দাড়ি। ওরে বাবা রে, আমার তো দেখে দাঁতে দাঁত লেগে ফিট হলো। গণেশ মামা ঘর থেকে টেনে আমাকে বার করে দিলেন। পুঁচকির বরং সাহস আছে, প্রায় দেখছে কি না। কাল নাকি শুনছি মহাদেব বার হবে। মহাদেব? হ্যাঁ। বাবা, ঠিক আছে, বলছি কাল একবার আমরা বিরিঞ্চি বাবার চরণ দর্শন করে আসি। হ্যাঁ, যদি তার দয়া হয় তো কপালে হয়তো মহাদেব দর্শন হবে। হ্যাঁ, বলছি কি, গণেশ মামাকে বশ করুন কেমন? তিনি হুকুম না দিলে হোম ঘরে কিন্তু ঢুকতে পারবেন না। ঠিক আছে ঠিক আছে, সে আমি করে নেব, কিন্তু সতে তোকে নিয়ে যেতে সাহস হয় না। তোর মুখ বড় আলগা, তুই হেসে ফেলবি। সত্যতার সমস্ত দেহ নাড়া দিয়ে বলে, কখনো নয়। তুমি দেখে নিও হাসে কোন সাল। এই ও কি রে, জিব্বার করলি কেন? বেগ ইয়োর পার্ডন বৌদি, খুব সামলে নিয়েছি। পিসিমার কাছে বলে ফেললে রক্ষে থাকতো না। ঠিক আছে, তবে আজ আমরা চলি। হ্যাঁ, ও বলছি ভালো কথা, এই ননি, এমন কিছু বলতে পারো যাতে খুব ধোঁয়া হয়? এরকম ধোঁয়া? যদি লাল ধোঁয়া চাও তবে নাইট্রিক অ্যাসিড অ্যান্ড তামা। যদি বেগুনি চাও তবে আয়োডিন ভেপার। যদি সবুজ চাও। না না, ঠিক আছে ঠিক আছে, আমি বলছি যে শুধু প্লেন ধোঁয়া, প্লেন ধোঁয়া। তাহলে ট্রাই নাইট্রো ডাই মিথাইল। বাবা রে বাবা, আবার আরম্ভ করলো। বৌদি, বলছি এটাকে নিয়ে আপনার চলে কি করে? ওই তো আর কি, বুঝছই তো। মামার বাড়িতে আমি দেখেছি জানো, গোয়াল ঘরে ভিজে খড় জ্বালে আর তাতে খুব ধোঁয়া হয়। ইউরেকা! বৌদি, আপনি নোবেল প্রাইজ পাবেন, কিন্তু নোনেটার কিচ্ছু হবে না। হ্যাঁ বাবা, বলছি ধোঁয়া দিয়ে করবেন কি? ওই যে ছুঁচোর উপদ্রব হয়েছে, দেখি তাড়াতে পারি কিনা। গুরুপদবাবুর দমদমার বাগান বাড়ি আগে বেশ সাজানো গোছানো ছিল, কিন্তু তার বউ মারা যাওয়ার পর থেকে তার অবস্থা বেশ খারাপ। সম্প্রতি বিরিঞ্চি বাবা থাকার কারণে
বাড়িটি সারানো হয়েছে এবং জঙ্গলও কিছু কিছু সাফ করা হয়েছে, কিন্তু আগের গৌরব আর ফিরে আসেনি। গুরুপদবাবু সংসারের কোনো খবর রাখেন না, তার শ্যালক গণেশই এখন সপরিবারে আধিপত্য করছেন। বিকেল 5টার সময় নিবারণ, সত্যব্রত, পরমার্থ এবং নিতাইবাবু এসে পৌঁছলেন। বাড়ির নিচে একটা বড় ঘরে শতরঞ্চি বিছিয়ে ভক্তবৃন্দের বসার ব্যবস্থা করা হয়েছে। তার এক পাশে একটা তক্তাপোষে গদি এবং বাঘের ছাপ মারা রাগের উপর বিরিঞ্চি বাবার আসন। পাশের ঘরে ভক্ত মহিলাদের স্থান। বাবাজি এখনো তার সাধন কক্ষ থেকে নামেননি। ভক্তের দল উদ্গ্রীব হয়ে বসে আছে এবং মৃদুস্বরে বাবার মহিমা গুঞ্জন করছে। জয় বাবা বিরিঞ্চি বাবার জয়, জয় বাবা বিরিঞ্চি বাবার জয়, জয় বাবা বিরিঞ্চি বাবার জয়, জয় বাবা বিরিঞ্চি বাবার জয়। একটা সাহেবী পোশাক পরা প্রৌঢ় ব্যক্তি অশেষ কষ্ট স্বীকার করে পা মুড়ে বসে আছেন এবং অধীর হয়ে মাঝে মাঝে তার কামানো গোঁফে পাক দিচ্ছেন। ইনি মিস্টার O.K. সেন, বার অ্যাটল। সম্প্রতি কয়লার খনিতে অনেক টাকা লোকসান দিয়ে ধর্মকর্মে মন দিয়েছেন। পরমার্থ ও নিতাইবাবুকে ঘরে বসিয়ে নিবারণ ও সত্যব্রত বাইরে এলো এবং বাগানের চারদিক ঘুরে ফটকের কাছে উপস্থিত হল। ফটকের পাশেই এক সারি টালি ছাওয়া ঘর, তাতে আস্তাবল এবং কোচমান, দরোয়ান, মালি এদের থাকার জায়গা। আস্তাবলের সামনে মৌলভী বছিরউদ্দিন একটা ভাঙা বেঞ্চে বসে কোচম্যান ঝোঁটি মিয়া এবং দরোয়ান ফেঁকু পাঢ়ের সঙ্গে গল্প করছেন। মৌলভী সাহেবের নিবাস ফরিদপুর। ইনি গুরুপদবাবুর অন্যতম মুহুরী। গুরুপদবাবু ওকালতি ত্যাগ করায় বছিরউদ্দির উপার্জন কমে গেছে, কিন্তু এখনও তিনি নিয়মিত মাসোহারা পেয়ে থাকেন। সেজন্য মনিবকে সেলাম করতে আসেন। মৌলভী সাহেব ফরিদপুরি উর্দুতে দুনিয়ার বর্তমান দুরবস্থা জানাচ্ছিলেন। কোচমান ও দারোয়ান মাথা নেড়ে সায় দিচ্ছিল। একটু দূরে সহিস ঘোড়ার গা ডলছে, আর মাঝে মাঝে চঞ্চল ঘোড়ার পেটে সশব্দে থাবড়া মারছে। আরে ठहर जा उल्लू ठहर जा, अरे ठहर जा उल्लू ठहर जा। সামনের মাঠে একটা মোটা বিড়াল মুখ ভঙ্গি করে ঘাস খাচ্ছে। প্রত্যেক দিন বিরিঞ্চি বাবার উচ্ছিষ্ট মাছের মুড়ো খেয়ে তার গড় হজম হয়েছে। সত্যব্রত বলে, आदाब मौलवी साहेब। अरे आदाब आदाब। मेजाज तो दिव्य शरीफ। अरे प्रणाम पाढ़े जी, कोचमान जी अच्छा है तो? ओह एके চেনো না বুঝি? ইনি নিবারণ বাবু, জামাই বাবুর দোস্ত। আদাব আদাব আদাব। পুজোর জন্য কিছু ভেট এনেছেন। কিছু মনে করবেন না মৌলভী সাহেব, আপনার 10 টাকা, পাড়েজি আর কোচমানজির 5 সহিস মালি এদের আরো 5। সৌজন্যে অভিভূত হয়ে বছিরউদ্দিন, ফেকু এবং ঝোটি দাঁত বের করে বারবার সেলাম করল এবং খোদা ও কালিমাইর কাছে বাবুজিদের তারাক্কি প্রার্থনা করল। মৌলভী বললেন, আরে বাবু মশাই, সেদিন কান সব কেমনে চলে গেছে। মা ঠাকরান বেহস্ত পাওয়া ইস্তক ওদের বাবু সাহেবের জানডা খুলে যায় নেই। এ তো করে বললাম হুজুর, এমন প্রসারটা নষ্ট করবেন না। তা কে শোনে? খোদার মর্জি। আরে ও বাবাজিটাই তো যত নষ্টের গোড়া। ফেকু পাড়ে ভরসা পেয়ে মত প্রকাশ করল। अरे ब्रेंचे बाबा बाबाजी थोड़ा ही आछन, और जनेऊ भी नहीं, जटा भी नहीं। तेने मछली भी खान, बकरीर गोश्त भी खान। दोनों साथ चा बिस्कुट ना होले तार चोले ना। এই সব বাঙালি বাবাজি বিলকুল জুয়া চোর। আর ছোট মহারাজ যিনি আছেন তিনি তো একটা বিচ্ছু। ফেকু পাড়েকে পর্যন্ত দংশন করিতে তাহার সাহস হয়। তিনি জানেন না যে এই ফেকু পাড়ে মিউটিনি মে তলোয়ার খেলায়া থা। একবার যদি মনিব হুকুম দেন তবে লাঠির চোটে বাবাজিদের হাড্ডি চুর করিয়া দেওয়া যাইতে পারে। মৌলভী জানালেন যে তাকেও কম অপমান সহ্য করতে হয়নি। মামাবাবু যে তার উপর লম্বাই চওড়াই করবে তা তিনি বরদাস্ত করবেন না। তিনি খানদানি মনীষী, তার ধমনীতে
মোগলাই রক্ত বইছে। যদিও লোকে তাকে বছিরউদ্দি বলে, কিন্তু তার আদত নাম মৃদম খাঁ। তার পিতার নাম জাহাবাজ খাঁ, পিতামহের নাম আব্দুল জব্বর। তাদের আদি নিবাস ফরিদপুর নয়, আরব দেশে, যাকে বলে তুর্ক। সেখানে সকলেই লুঙ্গি পরে এবং উর্দু বলে। কেবল পেটের দায়ে তাকে বাংলা শিখতে হয়েছে। সেই আরব দেশের মধ্যিখানে ইস্তাম্বুল, তার বাঁয়ে শহর বগদাদ। এই কলকাতা শহরটা তার কাছে একেবারেই তুচ্ছ। বগদাদের দক্ষিণ ভাগে মক্কা শরীফ, সেখানকার পবিত্র কুয়ার লা আবে জমজম তার কাছে এক শিশি আছে। মনিব যদি হুকুম দেন, তবে সেই জল ছিটিয়ে হালার পো হাসা ইবলিসের বাচ্চা দুই বাবাজি মায়ে মামা বাবুকে তিনি হাই সাত দরিয়ার পারে জাহান নামের চৌমাথায় পৌঁছিয়ে দিতে পারেন। দেখুন মৌলভী সাহেব, আমরা বাবাজি দুটোকে তাড়াবই তাড়াবো, যদি সুবিধে হয় তো আজই। কিন্তু জানেন, একলা পেরে উঠব না, আপনি আর দারোয়ানজি সঙ্গে থাকা চাই। মারপিট হবে? আরে না 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 না, তোমাদের কোনো ভয় নেই, কেবল একটু চিল্লাচিল্লি করতে হবে। কি পারবে তো? জরুর, अलबात, জান কবুল। কিন্তু মনিব যদি গোসা হন? নিবারণ বোঝালো মনিবের চটবার কোনো কারণ থাকবে না। একটু পরে সে এসে যথা কর্তব্য বাতলিয়ে দেবে। নিবারণ ও সত্যব্রত বিরিঞ্চি বাবার দরবারের দিকে চলল। পথে গণেশ মামার সঙ্গে দেখা। তিনি ব্যস্ত হয়ে হোমের আয়োজন করতে যাচ্ছেন। নিবারণ ও সত্যব্রতকে দেখে বলেন, এই যে তোমরা এসেছো দেখছি, বেশ। তারপর তারপর বাড়ি সব ঠিক? তোমার বাবা বেশ? তোমার মা এখন একটু? তোমার ছোট বোনটা? সত্য সত্য তোমার পিসে মশাই পিসিমা সকলে? নিবারণের স্বজনবর্গ সকলেই? সমস্তই গণেশ মামার আশীর্বাদের ফল। মামা বাবুর ভাবনায় ঘুম হচ্ছিল না, এখন কিছুটা নিশ্চিন্ত হলেন। সত্য বলল, মামা, আপনার ছোট জামাইটার চাকরি হয়েছে? দেখুন, যদি না হয়ে থাকে তবে ছুটির পরেই আমাদের অফিসে একবার পাঠাবেন, একটা ভ্যাকেন্সি আছে। বেঁচে থাকো বেঁচে থাকো বাবা, তোমরা হলে আপনার লোক, তোমরা চেষ্টা না করলে কি কিছু হয়? অফিস খুললেই সে তোমার সঙ্গে দেখা করবে। মামাবাবু, বলছি একটা নিবেদন আছে, দেব দর্শন করিয়ে দিতে হবে কিন্তু। তা যাও না, যাও না বাবার কাছে, সকলেই তো গেছে। আরে ও দেবতা তো দেখবই, আসল দেবতা দেখতে চাই হোম ঘরে। বাপরে, সে কি হয়? কত সাধ্য সাধনা করে তবে অধিকার জন্মায়। আর আর আমাদের সত্য তো এই যে, যাকে বলে, হ্যাঁ যাকে বলে ব্রহ্মজ্ঞানী, কিন্তু ওর ব্রহ্মজ্ঞান তো এখনো হয়নি। সত্য হচ্ছে দৈত্যকুলে প্রহ্লাদ। হিঁদুয়ানিটা ঠিক বজায় রেখেছে জানেন তো। ও গীতা ওড়ায়, থিয়েটার দেখে, সত্যনারায়ণের সিন্নি, মদন মোহনের খিচুড়ি ভোগ, আর কালীঘাটের কালিয়া সমস্ত কিছু খায়। আর বলতে নেই, আপনি হলেন গিয়ে মানে আপনি হলেন নিহাত গুরুজন, নইলে ওর দু চারটে বোলচাল শুনলে বুঝতেন যে ও বড় বড় হিঁদুর কান কাটতে পারে। হ্যাঁ, সে যাই করুক, জাত গেলে আর ফিরে আসে না। তুমিও তো শুনতে পাই অখাদ্য খাও। ঠিকই বলেছেন, সে তো সবাই খায়, গুরুপদ বাবুও ঢের খেয়েছেন। তাহলে দেব দর্শন হবে না বলছেন? নিতান্তই নিরাশ করবেন। ঠিক আছে, আচ্ছা চললুম তবে। মামাবাবু প্রণাম। হ্যাঁ, একটা কথা আমি বলি কি, আপনার জামাইটি এখন মাস 4-5 টাইপরাইটিং শিখুক, একেবারে তো আনারই। তাকে ঢুকিয়ে দিয়ে আমি সাহেবের কাছে অপদস্থ হব। এক কাজ করব, নেক্সট ভ্যাকেন্সিতেই বরং চেষ্টা করা যাবে। আরে না 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 না, চাকরি একবার ফসকে গেলে কি আর সহজে মেলে? হ্যাঁ না না, সত্য লক্ষ্মী বাবা আমার, চাকরিটা করে দিতেই হবে বুঝলে। আর হ্যাঁ, কি বলছিলে জানো? তুমি এখন গীতা টিতা পড়ে থাকো। হ্যাঁ, খুব ভালো খুব ভালো খুব ভালো। তা হোম ঘরে গেলে তেমন দোষ হবে না বুঝলে। একটু 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 গঙ্গা জল
মাথায় দিয়ে যেও। দুজনেই যেও কিন্তু। আচ্ছা, তাহলে বলছি জামাইয়ের কথাটা ভুলে যেও না। গণেশ মামা তফাতে গেলে নিবারণ বলে, এখন পর্যন্ত তো বেশ আশাজনক বোধ হচ্ছে, এরপর শেষ রক্ষা হলেই হয়। এই বলছি, অমূল্য, হাবলা এরা সব এসেছে? হ্যাঁ হ্যাঁ, তারা দরবারে রয়েছে, ঠিক সময় হাজির হবে। আচ্ছা নিবারণ দা, হ্যাঁ? মামা বাবুর কিছু বকরা আছে না কি বলো তো? কে জানে, ভগবানই জানেন। হুম, গুরুপদবাবু যতদিন সংসারে নির্লিপ্ত থাকেন, মামাবাবুর ততই সুবিধে। হুম। বিরিঞ্চি বাবা সভা অলঙ্কৃত করে বসেছেন। তার চেহারাটি বেশ লম্বা চওড়া, গৌরবর্ণ, মুণ্ডিত মুখ, সুপুষ্টু গালের আড়াল থেকে দুটো উজ্জ্বল চোখ উঁকি মারছে। 2 পয়সা দামের সিঙাড়ার মতো বিশাল বড় নাক, মৃদু হাস্যমণ্ডিত প্রশস্ত ঠোঁট, তার নিচে খাঁজে খাঁজে চিবুকের স্তর নেমেছে। স্বামীগিরির উপযুক্ত মূর্তি। শরীরে গেরুয়া রঙের আলখাল্লা, মাথায় সেরকমই কান ঢাকা টুপি। বয়স ঠিক 5000 বলে মনে হয় না, যেন 50 কি 55। বাবার বেদির নিচে ডান দিকে ছোট মহারাজ কেবলানন্দ বিরাজ করছে। এর বয়স কয়েক শতাব্দী তা ভক্তগণ এখনো নির্ণয় করেন, তবে দেখতে বেশ জোয়ান বলেই মনে হয়। ইনিও গুরুর মতোই বেশধারী, তবে কাপড়টা সস্তা দরে। বেদির নিচে বাঁদিকে রোগা পাতলা গুরুপদবাবু বেদিতে মাথা ঠেকিয়ে আধশোয়া অবস্থায় আছেন। জেগে আছেন না ঘুমিয়ে আছেন বুঝতে পারা যায় না। পাশের ঘরে মহিলাদের প্রথম শ্রেণীতে একটা 17-18 বছরের মেয়ে লাল শাড়ির উপর এলো চুল মেলে বসে আছে এবং মাঝে মাঝে গুরুপদবাবুর দিকে করুণ নয়নে তাকাচ্ছে। সে বুচকি, গুরুপদবাবুর ছোট মেয়ে। ভক্তবৃন্দের অনেকেই সটান লম্বা অবস্থায় উপুড় হয়ে হাত জোর করে সামনে প্রসারিত করে পড়ে আছে। অবশিষ্ট সকলে হাত জোর করে পা ঢেকে বাবার বচনামৃত পানের জন্য উদ্গ্রীব হয়ে বসে আছে। সত্য ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে ভক্তমণ্ডলীর ভেতরে বসে পড়ল। নিবারণ ছোট মহারাজের বাধা অগ্রাহ্য করে একেবারে বিরিঞ্চি বাবার পা জড়িয়ে ধরল। বাবা প্রসন্ন হাসি দিলেন। চেনা চেনা মনে হচ্ছে। হ্যাঁ, অধমের নাম নিবারণ চন্দ্র। নিবারণ? ও, এখন বুঝি তোমার ওই নাম? হ্যাঁ, ওটাই নাম। তোমাকে কোথায় যেন দেখেছি। নেপালে? নেপালে? না 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 না, হ্যাঁ, মুর্শিদাবাদে। মুর্শিদাবাদ? হ্যাঁ, মুর্শিদাবাদে। আর তোমার মনে থাকবার কথা অবশ্য নয়। তোমাকে দেখেছি আমি জগৎ শেঠের কুঠিতে, তার মায়ের শ্রাদ্ধের দিন। অনেক লোক ছিল। রাজা কৃষ্ণচন্দ্র, রায় রায়ান জানকী প্রসাদ, নবাবের সিপাহ সালার খান খানান মাহবত জং, সুতানুটির আমির চাঁদ, মানে হিস্ট্রিতে যাকে বলে উমি চাঁদ। ও আচ্ছা। আর তুমি ছিলে শেঠজির খাজাঞ্চি। তোমার নাম ছিল রোজ মতিরাম। হ্যাঁ? শেঠজি সেদিন খুব খাইয়েছিলে। কেবল সুতানুটির বাবুদের পাতে মন্ডাটা একটু কম পড়ে, তাই তারা গালাগাল দিয়ে চলে যায়। তা মতিরাম, নিবারণ চন্দ্র, তুমি 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 ধূর্যটি মন্ত্র জপ করো। কি ধূর্যটি? হ্যাঁ, ধূর্যটি। তাতে তোমার অনেক সুবিধে হবে। রোজ ভোরে উঠেই 108 বার বলবে ধূর্যটি 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 ধূর্যটি। বলছি খুব তাড়াতাড়ি কিন্তু। কি বললেন? ধূর্যটি? ধূর্যটি? ধূর্যটি ধূর্যটি। যাও, এখন গিয়ে বসো বসো। ঠিক আছে, একটু পায়ের ধুলোটা। নিবারণ আবার পায়ের ধুলো নিল এবং তা চাটবার ভান করে ভক্তদের মধ্যে গিয়ে বসল
নিতাই বাবু চুপি চুপি পরমার্থকে বললেন, এই ব্যাপারখানা দেখলে? নিবারণটা আসবা মাত্র বাবার নজরে পড়ে গেল, আর আমি ব্যাটা 1.5 ঘন্টা ধরে হাঁ করে বসে আছি। একেই বলে বরাত। এইবার একবার উঠে গিয়ে আমি পাটা জড়িয়ে ধরবো, যা থাকে কপালে, যা থাকে। যারা মাটিতে পড়েছিলেন তাদের মধ্যে একজন মোটাসোটা বয়স্ক মানুষ ছিলেন। তার গায়ে ছিল মিহি জরিপার ধুতি, গিলে করা আদ্দির পাঞ্জাবি, তার ভিতর দিয়ে সরু সোনার হার দেখা যাচ্ছে। ইনি বিখ্যাত মুতবদ্দি গোবর্ধন মল্লিক। সম্প্রতি তৃতীয় পক্ষ ঘরে এনেছেন। গোবর্ধনবাবু আস্তে আস্তে উঠে 2 হাত জড়ো করে নিবেদন করলেন, বাবা, প্রবৃত্তি মার্গ আর নিবৃত্তি মার্গ, এর মধ্যে কোনটা ভালো বাবা? ঠিক এই কথা তুলসীদাস আমায় জিজ্ঞাসা করেছিলেন। আমরা আহার গ্রহণ করি, করি। কেন করি? কেন? ক্ষুধা পায় বলে। ক্ষুধা পায় বলে। কি আহার করি? কি করি? অন্ন ব্যঞ্জন, ফলমূল, মৎস্য, মাংসাদি। মাংসাদি। আহার করলে কি হয়? কি হয়? ক্ষুধার নিবৃত্তি হয়। নিবৃত্তি হয়। হ্যাঁ, ক্ষুধা একটা প্রবৃত্তি, আর আহারে তার নিবৃত্তি। নিবৃত্তি। অতএব ভোগের মূল হচ্ছে প্রবৃত্তি, আর ভোগের ফল হচ্ছে নিবৃত্তি। নিবৃত্তি। তুলসী ছিল সন্ন্যাসী। সন্ন্যাসী। আমি বললুম, বাপু, ভোগ না হলে তোমার নিবৃত্তি হবে না। নিবৃত্তি হবে না। তার রামায়ণ লেখা শেষ হলে তাকে রাজা মানসিংহ করে দিলুম। অনেক বিষয় সম্পত্তি করেছিল, কিন্তু কিছুই রইল না। কিছুই রইল না। তার বেটা জগৎ সিংহ বাঙালির মেয়ে বিয়ে করে সমস্ত উড়িয়ে দিলে। উড়িয়ে দিলে। বঙ্কিম তার বইতে অবশ্য সে কথা আর লেখেনি। দেখেনি। ব্যারিস্টার ওকে সেন বললেন, ওয়ান্ডারফুল। নিতাই বাবু আর থাকতে পারলেন না। ছুটে গিয়ে বাবার সামনে গলায় কাপড় দিয়ে বললেন, হ্যাঁ প্রভু, দয়া করো প্রভু, দয়া করো। কি চাই তোমার? আগে 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 বাবা, 1914-এ। সত্যব্রতের একটা বড় রোগ, সে হাসি সামলাতে পারে না। সে নিজে বেশ গম্ভীর হয়ে পরিহাস করতে পারে, কিন্তু অপরের মুখে অদ্ভুত কথা শুনলে গাম্ভীর্য রক্ষা করা কঠিন হয়। হাসি থামানোর জন্য সত্য একটা মুষ্টিযোগ ব্যবহার করে থাকে। গুরুজনদের সামনে হাসির কারণ উপস্থিত হলে সে কোনো ভয়াবহ অবস্থার কল্পনা করে, তবে সব সময় তাতে উপকার হয় না। 1914? হ্যাঁ, ঠিকই। 1914 ক্যালকাটা। নো রিপ্লাই? ট্রাই अगेन মিস। সত্যব্রত ধ্যান করতে লাগলো। ছুতোর মিস্ত্রি তার পিঠের উপর রাঁদা চালাচ্ছে। চোখলা চোখলা চামড়া উঠে যাচ্ছে। ওহ, সে কি অসহ্য যন্ত্রণা! নিতাইবাবু বললেন, বাবা বাবা, দোহাই বাবা, আমাকে 7টা দিনের জন্য আমাকে লড়াইয়ের আগে নিয়ে যান বাবা, সস্তায় লোহা কিনবো, দোহাই বাবা। তোমার কি করা হয়? আগে আগে বালচার ব্রাদার্সের অফিসে লেজার কিপার, করলে 150 টাকা মাইনে, সংসার চলে না। ষড়ৈশ্বর্য সস্তায় হয় না বাপু, কঠোর সাধনা চাই। সাধনা চাই। মূলাধার চক্রে ঠেলা দিয়ে কুল কুণ্ডলিনীকে আজ্ঞা চক্রে আনতে হবে। আনতে হবে। তারপর তাকে সহস্রার পদ্মে তুলতে হবে। তুলতে হবে। সহস্রারই হচ্ছেন সূর্য। সূর্য। এই সূর্যকে পিছু হটাতে হবে। হটাতে হবে। সূর্য বিজ্ঞান আয়ত্ত না হলে কাল স্তম্ভ করা যায় না। করা যায় না। তাতে বিস্তর খরচ। বিস্তর। তোমার কম্য নয়। নয়। তুমি আপাতত কিছুদিন মারতণ্ড মন্ত্র জপ করো। জপ কর।
ঠিক দুপুর বেলা সূর্যের দিকে তাকিয়ে 108 বার বলবে 108 বার। মারতণ্ড 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 খুব মারতণ্ড। তাড়াতাড়ি। হ্যাঁ, কিন্তু খবরদার খবরদার। চোখের পাতা না পড়ে, জীব জড়িয়ে না যায়, না যায়, তাহলেই কিন্তু মরবে। মরবে। নিতাই বাবু শুকনো মুখে ফিরে এলেন। বিরিঞ্চি বাবা বলেন, ধন দৌলত সকলেই চায়, কিন্তু উপযুক্ত পাত্রে পড়া চায়। আর এই নিয়েই তো যিশুর সঙ্গে আমার ঝগড়া। যিশু বলতো ধনীর কখনো স্বর্গরাজ্য লাভ হবে না, আর আমি বলতুম তা কেন, অর্থের সৎ ব্যবহার করলেই হবে। আহা হা হা হা, বেচারা বেঘরে প্রাণটা খোয়ালে। আহা, মিস্টার সেন সবিস্ময়ে বললেন, এক্সকিউজ মি প্রভু, আপনি কি জিসাস খ্রাইস্টকে জানতেন? যিশু, আরে সে তো সেদিনকার ছেলে। মাই গড! সত্যের কানের ভিতর গঙ্গা ফড়িং, নাকের ভিতরে গুবড়ে পোকা কুড়ে কুড়ে খাচ্ছে। মিস্টার সেন নিবারণকে জিজ্ঞাসা করলেন, ইনি তাহলে গৌতম বুদ্ধকেও জানতেন? হ্যাঁ নিশ্চয়ই। আরে গৌতম বুদ্ধ তো কোন ছাড়, প্রভু মনু পরাশরের সঙ্গেও এক ছিলিমে গাঁজা খেতে। মাই গড! হ্যাঁ, সবার সঙ্গে ওর আলাপ ছিল। সিরিয়াসলি? সিরিয়াসলি, ভগীরথ, টুটেনখামেন, টুটেনখামেন? হ্যাঁ টুটেনখামেন, নেবুচাডনেজার, হাম্মুরাব্বি, নিওলিথিক ম্যান, পিথেকান্থ্রোপস ইরেক্টস, মাই মিসিং লিংক। ও মাই গড! হ্যাঁ 7টা বাঘ সত্যর পিছনে তাড়া করেছে, সামনে 3টে ভালুক থাবা তুলে দাঁড়িয়ে আছে। বিরিঞ্চি বাবা বললেন, একবার মহাপ্রলয়ের পর বৈবস্বত আমায় বললে, নীল লোহিত কল্পে কি না, শ্বেত বরাহ কল্প তখন সবে শুরু হয়েছে। বৈবস্বত বললে, মানুষ তো সৃষ্টি করলুম, কিন্তু বেটারা দাঁড়াবে কোথায়, খাবে কি? খাবে কি? চারিদিকে জল থই থই করছে। থই 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 থই। আমি বললুম, ভয় কি বিবু, হয় কি? আমি আছি। সূর্য বিজ্ঞান আমার হাতের মুঠোর মধ্যে। মুঠোর মধ্যে সূর্যের তেজ বাড়িয়ে দিলুম, দিলুম, চুঁচু করে জল সব শুকিয়ে গেল। শুকিয়ে গেল, বসুন্ধরা ধনধান্যে ভরে উঠল। ভরে উঠল। চন্দ্র সূর্য চালাবার ভার আমার উপরে কিনা। বাবা, বাবা গো জয়। মিস্টার সেন কেবল মুখ ভেঙালেন। সত্য মরে গেছে। পাঞ্জাব মেলের সঙ্গে দার্জিলিং মেলের কলিশন, রক্তারক্তি, পিসিমা, কিছুতেই কিছু হলো না। পুঞ্জীভূত হাসি সত্যব্রতের চোখ নাক মুখ ফেটে বেরোবার উপক্রম হল। সে তখন নিরুপায় হয়ে বিপুল চেষ্টায় হাসিকে কান্নায় পরিবর্তিত করল এবং 2 হাতে মুখ ঢেকে ভেউ ভেউ করে উঠল। আহ, কি হয়েছে, কি হয়েছে? আহা, ওকে আসতে দাও, আসতে দাও, আমার কাছে আসতে দাও। উদ্ধার করো বাবা, উদ্ধার করো। মানব জন্মে ঘেন্না ধরে গেছে বাবা। ধীরে ধীরে বলো, ধীরে বলো। আমাকে আমায় হরিণ করে ওই ত্রেতা যুগে কর্ণমুনির আশ্রমে ছেড়ে দাও বাবা। অর্থ চাই না, মানও চাই না, স্বর্গ চাই না বাবা। শুধু 4টি কচি ঘাস, শকুন্তলার নিজের ছাতা, শকুন্তলার নিজের হাতে ছেঁড়া বাবা। আর এক জোড়া শিং দিও প্রভু, ওই দুষ্মন্তটাকে যাতে গুতিয়ে দিতে পারি।
এই ছেড়েছে। বাবা বাবা এই চুপ কর, চুপ কর, চুপ কর। বাবা বলছি এই ছেলেটার না মাথা খারাপ হয়ে গেছে জানেন, আসলে বিস্তর শোক পেয়েছে কি না। চুপ কর না। চুপ চুপ জয় বাবা, 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 জয় বিরিঞ্চি বাবা, জয় বিরিঞ্চি বাবা, জয় বিরিঞ্চি বাবা। ঘড়িতে 7টা বাজল। দৈনিক পদ্ধতি অনুসারে এই সময় বিরিঞ্চি বাবা হঠাৎ তুরীয় অবস্থা প্রাপ্ত হলেন। তিনি চোখ বুজে কাঠ হয়ে বসে রইলেন। কেবলমাত্র তার ঠোঁট দুটি সামান্য নড়তে লাগল। মামাবাবু, চেলা মহারাজ এবং দুজন ভক্ত বাবার শ্রীবপু চ্যাংদোলা করে সাধন কক্ষে নিয়ে গেল। সভা আজকের মতো ভেঙে গেল। ভক্তগণ একে একে বিদায় নিলেন। নিতাইবাবু বললেন, বিশের সঙ্গে খোঁজ নেই, কুলোপানা চক্কর। এরকম বাবাজি আমার পোষাবে না। ক্ষমতা যদি থাকে তো 2-4টে নমুনা দেখা না বাপু। তা নয়, সত্য যুগে কি করেছিলেন তারই ব্যাখ্যান। ওহে চলো পরমার্থ, 7:20 ট্রেন এখনো পাওয়া যাবে। নিবারণা সতেটার খোঁজের আর দরকার নেই, তারা নিজের নিজের পথ দেখবে, বুঝলে তো। দেখো পরমার্থ, কাল না হয় একবার মির্জাই বাবার কাছে নিয়ে চলো। হ্যাঁ চলো চলো চলো। সত্যব্রত বুঁচকিকে খুঁজে বের করে বলে, দেখুন, একটু চা খাওয়াতে পারেন? নিবারণ দাও আসবে এখনই। ও বাবা, গলাটা পুরো চিড়ে গেছে। চিরবে না, যা চেঁচাচ্ছিলে। জল চড়িয়ে দিচ্ছি, বসুন একটু। আচ্ছা আচ্ছা, আমার বাবার সামনে কি কাণ্ডটা করলেন বলুন তো? কি ভাবলেন উনি? সত্য মনে মনে বলল, তোমার বাবা তো বেহুশ ছিলেন। প্রকাশ্যে বলল, একটু বাড়াবাড়ি করে ফেলেছি নয়, ভারী অন্যায় হয়ে গেছে, আর কখনো অমন হবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বাবার কাছে মাপ চেয়ে তাকে খুশি করে তবে বাড়ি ফিরব, কেমন? বাবার আবার খুশি অখুশি? বেঁচে আছেন এই পর্যন্ত, কে কি করছে বলছে তা জানতেও পারছেন না। থাকবে না, এমন দিন থাকবে না, আপনি দেখে নেবেন। ও ওই 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 নিবারণ দা আসছেন। রাত 9টা। হোম আরম্ভ হয়েছে। ভক্তের দল আগেই বিদায় নিয়েছে। হোম ঘরে আছেন কেবল বিরিঞ্চি বাবা, গুরুপদবাবু, বুঁচকি, মামাবাবু, নিবারণ, সত্যব্রত এবং গোবর্ধন বাবু। ইনি একজন বিশিষ্ট ভক্ত। বাবার জন্য তেতলা আশ্রম নির্মাণ করে দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। হোমঘরটি ছোট, দরজা জানলা প্রায় সমস্তই বন্ধ। প্রবেশের পথ মামাবাবু আগলিয়ে দাঁড়িয়ে আছেন। ছোট মহারাজ অর্থাৎ কেবলানন্দ বাবার রাতের খাবার চরু প্রস্তুত করার জন্য অন্যত্র ব্যস্ত আছেন। ঘরে একটা মাত্র ঘিয়ের প্রদীপ মিটমিট করছে। বিরিঞ্চি বাবা যোগাসনে ধ্যানমগ্ন। সামনে হোমকুণ্ড, পিছনে গুরুপদবাবু ও তার মেয়ে বসে আছেন। তাদের এক পাশে নিবারণ ও সত্যব্রত, অন্য পাশে গোবর্ধনবাবু বসে আছেন। অনেকক্ষণ ধ্যানস্থ থেকে বিরিঞ্চি বাবা কোথা থেকে জল নিয়ে চারদিকে ছড়িয়ে দিলেন। ঘিয়ের প্রদীপ নিভে গেল। হোমাগ্নির শিখা নেই, কেবল কয়েক টুকরো কয়লা জ্বলছে। বিরিঞ্চি বাবা তখন মুখের উপর হাত কাঁপিয়ে ভীষণ গালবাদ্য আরম্ভ করলেন। ছাড়াস টুপটাপ তুম ধবাস। সেই গম্ভীর আওয়াজে ছোট্ট ঘর কাঁপতে লাগল। সত্যব্রত বুচকির কানে কানে বলে, এই বুঝি ভয় করছে? মোটেই না। হঠাৎ হোমকুণ্ড থেকে নীল রঙের অগ্নি শিখা বেরিয়ে এলো। সেই সামান্য অস্পষ্ট আলোয় সকলে দেখলেন মহাদেবী তো বটে। হোমকুণ্ডের পেছনে ব্যাঘ্র চর্মধারী, হাড়মালা বিভূষিত, পিনাক ডমরুপানি, ধবলকান্তি, দস্তুর মতো মহাদেব। গুরুপদবাবু নির্বাক নিশ্চল। গোবর্ধন মল্লিক
তার কারবার এবং তৃতীয় পক্ষ সংক্রান্ত অভাব অভিযোগ করুণ সুরে দেবাদিদেবকে নিবেদন করতে লাগলেন। গণেশ মামা শিব স্তোত্র আবৃত্তি করতে লাগলেন, যেটা তার ছোট মেয়ে মহাকালী পাঠশালায় শিখেছে। বাবা বলে বাবা আমার খাবারটা বাঁচিয়ে দিও বাবা গো বাবা আমার নিবারণ সত্যব্রতকে চুপি চুপি বলল, এইবার সত্য, এইবার। বম বাবা মহাদেব বম ভোলে, বম বাবা মহাদেব বম ভোলে। একটু পরেই হঠাৎ বাইরে একটা কলরব উঠল। তারপর চিৎকার করে কে বলল, বিরিঞ্চি বাবার গালবাদ্য থামল। তিনি চঞ্চল হয়ে এদিক ওদিক চাইতে লাগলেন। মামাবাবু ব্যস্ত হয়ে বাইরে গেলেন। ঘন ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে ঘরে ঢুকতে লাগল। বিরিঞ্চি বাবা এক লাফে ঘর ছেড়ে বেরোলেন। গোবর্ধন বাবু চিৎকার করতে করতে বাবার পেছনে পেছনে গেলেন। বাবা বাবা গো বাবা যেও না বাবা, বাবা দাঁড়াও বাবা, বাবা বাবা। বুঁচকি বাবার হাত ধরল। বাবা বাবা ওঠো, বাবা বাবা ওঠো ওঠো। নিবারণ বলল, এখন যাবেন না, একটু বসুন, কোনো ভয় নেই। মহাদেবের টনক নড়ল। তিনি উসখুস করতে লাগলেন। নিবারণ একটা বাতি জ্বালাল। মহাদেব পিছনের দরজা দিয়ে পালিয়ে যাবার উপক্রম করেছে। অমনি সত্যব্রত জাপটিয়ে ধরল। ভালো লাগে না, এই চারদিকে আগুন উঠছে, আরে এত ব্যস্ত কেন, এত কেন ব্যস্ত? আর একটু আলাপ পরিচয় হোক, তারপর কেবল রাম কতদিন থেকে দেবতাগিরি হচ্ছে তোমার। বাইরে থেকে দু চারজন লোক হোম ঘরে প্রবেশ করল। ফেঁকু পাড়ের জিম্মায় কেবলানন্দকে দিয়ে নিবারণ ও সত্যব্রত বিস্ময় বিমূঢ় গুরুপদবাবু ও তার কন্যাকে বাইরে আনল। বাড়িতে আগুন লাগেনি। পাশের ঘরে খানিকটা ভিজে খড় কে জ্বালিয়ে দিয়েছিল। দারোয়ান, মৌলভী সাহেব, কোচমান এবং অমূল্য হাবলা প্রভৃতি সত্যব্রতের অনুচরেরা মিথ্যে হল্লা করেছে। বিরিঞ্চি বাবা ভাঙেন, কিন্তু মচকান না। বললেন, কেমন গুরুপদ, হ্যাঁ এখন আশা মিটল তো? যে নাস্তিক তার দিব্য দৃষ্টি হবে কেন? তাই তোমার কপালে দেবতা দেখা দিয়েও দিলেন না, শেষটায় মানুষের মূর্তি ধরে বিদ্রুপ করলেন। বিদ্রুপ বলে বিদ্রুপ, মহাদেব পচে গিয়ে বেরুলো ক্যাবলা, আর বিরিঞ্চি বাবা হয়ে গেলেন জোচ্চোর। বেটা বেটা আমাদের সঙ্গে চালাকি, গোবর্ধন মল্লিক 5টা হাউসের মুচ্ছন্দি বড় বড় ইংরেজ চড়িয়ে খায়, তাকে তুমি ঠকাবে। মারো মারো শালাকে, মারো, 2 থাবড়া মারো। গুরুপদবাবু এতক্ষণে প্রকৃতিস্থ হয়েছেন। হ্যাঁ, না না, যেতে দাও। সত্য, গাড়িটা জুতিয়ে এদের স্টেশনে পাঠাবার ব্যবস্থা কর। কেউ যেন কিছু না বলে। যেতে দে। তল্পি তল্পা গুছানো হলে সত্য সশিষ্য বিরিঞ্চি বাবাকে গাড়িতে তুলে দিল। বিদায়কালে বলল, প্রভু, তাহলে নিতান্তই চললেন। থাক, চন্দ্র সূর্য আপনার জিম্মায় রইল, দেখবেন যেন ঠিক চলে। আর শুনুন, দম দিতে ভুলবেন না কিন্তু, আর মধ্যে মধ্যে অয়েলিং করবেন। ভিড় কমলে গুরুপদবাবু বললেন, বাবা নিবারণ, বাবা সত্য, তোমরা আমায় রক্ষা করেছো বাবা, এই উপকার আমি ভুলবো না। আজ তোমরা এখানেই খাওয়া দাওয়া করো, হ্যাঁ, আর এখানেই থাকো।
অনেক রাত হয়েছে। এ কি সত্য? বাবা তোমার হাতে রক্ত কেন বাবা? হ্যাঁ না না, ও কিছু নয়, ওই ধস্তাধস্তির সময় মহাদেব একটু কামড়ে দিয়েছিলেন আর কি। হ্যাঁ? আপনি ব্যস্ত হবেন না, ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই, বিশ্রাম করুন। না 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 না, ও। আপনি বিশ্রাম করুন। তুমি তুমি আমার সঙ্গে এসো এসো এসো। বুচকি টিংচার আয়োডিন দিয়ে বেঁধে দেবে এখন। এসো এসো এসো। খাওয়া দাওয়ার পর সত্য নিবারণকে বলে, ওহ, কি মুশকিলেই পড়া গেছে। কেন রে, আবার কি হলো? নিবারণ দা, বল না, ও নিবারণ দা, বল না। নিবারণ দা, আরে বলেই ফেলতো। আমি বুচকিকে বিয়ে করব। হ্যাঁ তা তো করবি, বুঝতেই পারছি, কিন্তু তোর সঙ্গে বিয়ে যদি না দেয়? হ্যাঁ, আল বাদ দেবে, বুচকির বাপ দেবে। হ্যাঁ বাবা, বাপ না হয় রাজি হলো, কিন্তু মেয়ে কি বলে? বড় গোলমেলে জবাব দিচ্ছে তো। তাই? তা কি বলে বুঝকি? বললে যা। দুর্গাদা, যা মানেই হ্যাঁ। বিভিন্ন ভূমিকায় যারা অভিনয় করেছেন: সঞ্চয়িতা, সঞ্জয়, অমিত, শুভজিৎ, গৌরব।